নমস্কার, ইনভেস্ট আইডিয়াতে সকলকে স্বাগত। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এমআরএফ এর শেয়ার প্রাইসের দাম কেন এত বেশি? এমআরএফ এর এক একটা শেয়ার প্রাইসের দাম 1,40,000 টাকা করে কেন? কি এমন আছে এই কোম্পানিটাতে যে এদের শেয়ার প্রাইসের দাম মার্কেটের মধ্যে সবার থেকে বেশি? অথবা পেজ ইন্ডাস্ট্রিজ শেয়ার প্রাইসের দাম কেন 47,000 টাকা করে? কি এমন করে এই কোম্পানিগুলো যে এদের শেয়ার প্রাইসের দাম এত বেশি হয়ে গেছে? অথবা এই কোম্পানিগুলো কোন সেক্টরে রয়েছে? এবং আরেকটা আমি উদাহরণ দিই, মারুতি সুজুকি শেয়ার প্রাইসের দাম কেন 13,000 টাকা? কি আছে এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে যাদের শেয়ার প্রাইসের দাম কয়েক গুণ বেড়ে গেছে 10-12 বছরে, 15 বছরে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে দেবো, এবং এই ধরনের কোম্পানিগুলো কোন সেক্টরে রয়েছে সেইটারও প্রশ্নের উত্তর আজকে আমি দেবো। ভিডিওটা একটু ধৈর্য ধরে আপনারা দেখুন, তাহলে সমস্ত ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা যখন স্টক মার্কেটে বিনিয়োগ করি শুধুমাত্র এটা খুঁজে বার করতে চাই যে কোন কোম্পানির শেয়ার প্রাইস বাড়ছে, এবং সেটা দেখে আমরা সেই কোম্পানিতে বিনিয়োগ করে দিই, যেটা স্টক মার্কেটের ক্ষেত্রে একদমই ভুল, এবং যার ফলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক লোকসান করে ফেলি। স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম যেটা হলো সেটা হচ্ছে সঠিক সেক্টর নির্বাচন করা। আজকে আমি এইটা নিয়েই আলোচনা করব কিভাবে আপনি সঠিক সেক্টর নির্বাচন করতে পারবেন, এবং সেই সেক্টরে কেন বিনিয়োগ করবেন, এবং সেই সেক্টরে বিনিয়োগ করলে আপনি সেখান থেকে কতটা উচ্চ রিটার্ন পেতে পারেন, এবং সেই সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কতটা থাকে। এই সমস্ত কিছু নিয়েই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা আপনি একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে পুরোটা আপনি বুঝতে পারবেন স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করতে হয়। এছাড়াও আমি সেই সেক্টরগুলোর বিভিন্ন কোম্পানির উদাহরণ দিয়ে দেখাবো যেই কোম্পানিগুলোর আজকে শেয়ার প্রাইস অনেক বেশি, এবং কেন সেই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস আজকে এত বেশি হয়েছে সেইগুলো নিয়েও আমি আলোচনা করব। সেই জন্য বলছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করতে হয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, পুরো স্টক মার্কেটকে প্রধানত দুটো সেক্টরে ভাগ করা যায়। একটা হচ্ছে কনজিউমার গুড সেক্টর, আর একটা হচ্ছে ক্যাপিটাল গুড সেক্টর। কনজিউমার গুড সেক্টর বলতে বোঝায় ভোক্তাপণ্য সেক্টর, আর ক্যাপিটাল গুড সেক্টর বলতে বোঝায় পুঁজিপণ্য সেক্টর। এবার ভোক্তাপণ্য সেক্টর কোনগুলো? এই ভোক্তাপণ্য সেক্টরের মধ্যে রয়েছে সেই ধরনের কোম্পানি যেই ধরনের কোম্পানিগুলো এমন প্রোডাক্ট তৈরি করে যেই প্রোডাক্টগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, মানে সেইখান থেকে আর নতুন ধরনের কোনো পণ্য তৈরি হয় না। যেমন ধরুন ব্রিটানিয়া কোম্পানি, তারা কি করে? তারা হচ্ছে বিস্কুট তৈরি করে। তো এই বিস্কুটটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেমন চায়ের সাথে আমরা খাই। আবার ধরুন নেসলে কোম্পানি। নেসলে কোম্পানি কী ধরনের প্রোডাক্ট? যেইগুলো আমরা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেমন হচ্ছে ম্যাগি, আমরা হচ্ছে এইগুলো ফাইনাল প্রোডাক্ট। আবার আরেক ধরনের সেক্টর রয়েছে যেটা হচ্ছে ক্যাপিটাল গুড সেক্টর, মানে এখানে এই ধরনের কোম্পানিগুলো এমন ধরনের পণ্য তৈরি করে যেই পণ্যগুলো অন্য একটা কোম্পানি কিনে নেয়, এবং সেই পণ্যগুলোকে ইউজ করে তারা আর একটা নতুন ধরনের পণ্য তৈরি করে। তো সেই ধরনের সেক্টরগুলোকে বলা হয় আমরা ক্যাপিটাল গুড সেক্টর। মানে এখানে হচ্ছে কনজিউমার গুডসের হচ্ছে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়, আর ক্যাপিটাল গুডসে হচ্ছে ইন্টারমিডিয়েট পণ্য তৈরি হয়, মানে যেখান থেকে আর একটা নতুন ধরনের পণ্য তৈরি হয়। আর কনজিউমার গুডসে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়, যেখান থেকে আর নতুন প্রোডাক্ট তৈরি হয় না। যেমন বিস্কুট থেকে আর নতুন পণ্য তৈরি হবে না। কিন্তু যদি কোনো কোম্পানি ধরুন ইলেকট্রিকের যন্ত্রপাতি তৈরি করে, যেমন ট্রান্সফরমার তৈরি করে, সেই ট্রান্সফরমারকে ইউজ করে কোনো কোম্পানি কি করছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন করে। সুতরাং কনজিউমার গুড সেক্টর বলতে বোঝায় ফাইনাল প্রোডাক্ট, যে ধরনের কোম্পানি ফাইনাল প্রোডাক্ট তৈরি করে এবং যেখান থেকে নতুন ধরনের কোনো প্রোডাক্ট তৈরি হয় না, এবং যেই পণ্যগুলো আলটিমেট আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। আর ক্যাপিটাল গুড সেক্টর বলতে সেই ধরনের কোম্পানিগুলোকে বোঝায় যারা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করে, এবং যেই পণ্যটা আর একটা অন্য কোম্পানি কিনে নেবে, এবং সেই কোম্পানি সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা ইউজ করে আর একটা নতুন ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করবে। এবার এখানে একটু ভালো করে শুনবেন, এই কনজিউমার সেক্টরের কোম্পানিগুলো যে ধরনের পণ্য বিক্রি করে সেই পণ্যগুলোর কিন্তু নিয়মিত একটা চাহিদা রয়েছে। যেমন ধরুন এই ধরনের কোম্পানিগুলো কি কি ধরনের বিজনেস করে, যেমন ধরুন জামা কাপড়, জুতো, টুথপেস্ট, বা ধরুন বিভিন্ন রকমের খাবার দাবার যেমন বিস্কুট, তারপরে ধরুন বিভিন্ন মশলাপাতি যেগুলো আমরা প্যাকেট মশলা যেগুলো আমরা আমাদের ঘরে নিয়ে এসে রান্নায় ইউজ করি। তো এই ধরনের যে পণ্যগুলো সেইগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা থাকে। তাহলে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসের চাহিদা থাকবে সেই কোম্পানিও কিন্তু রেগুলার বেসিসে চলতে থাকবে, এবং তার শেয়ার প্রাইসও কিন্তু রেগুলার বেসিসে ক্রমশ উঠতে থাকবে। এমনকি মার্কেট খারাপ গেলেও তাদের কিন্তু শেয়ার প্রাইস কম পড়ে। এর পেছনে কারণ হচ্ছে কারণ নিয়মিত তাদের পণ্যের চাহিদা। যেমন একটা উদাহরণ দিয়ে আপনি তাহলে বুঝতে পারবেন, ধরুন করোনার সময় বিভিন্ন কোম্পানি দেখবেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু যেগুলো খাবার দাবারের কোম্পানি বা নিত্য চাহিদার যেসব কোম্পানি ছিল, যেমন ধরুন জামা কাপড়ের কোম্পানি, সেই কোম্পানিগুলো কিন্তু চলছিল। কারণ সেই কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ করোনার সময় কি আপনি জামা কাপড় পরা বাদ দিয়ে দিয়েছিলেন? সেটা কিন্তু পড়তে হবে। অর্থাৎ সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু খোলা ছিল তখন। আবার খাবার দাবারের কোম্পানি তো একদম খোলাই ছিল। সেই রকমই ব্যাপার যে সবসময় আমাকে স্টক মার্কেটে এটা দেখতে হবে কোন কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী বিজনেস করতে পারবে, এবং সেই কোম্পানিগুলোরই শেয়ার প্রাইস কিন্তু
লং টার্মে অনেক বেড়ে যায়। তার আমি পরে উদাহরণ দেবো, আপনি একটু ভিডিওটা ধৈর্য ধরে শুনুন, তাহলে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন কোন ধরনের সেক্টরে আমাদের বিনিয়োগ করা উচিত। এরপরে দেখুন, এই ধরনের কোম্পানিগুলোর সবথেকে বড় যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এদের স্থিতিশীলতা, মানে শেয়ার প্রাইস একটা স্থিতিশীলতা থাকে, মানে এদের শেয়ারগুলোর দাম খুব কম পড়ে, কারণ করোনার সময় কোম্পানি বন্ধ হয়নি, তাহলে শেয়ার প্রাইসের দামও কম পড়বে। আবার শেয়ার প্রাইসের দাম যদি কম পড়ে, তার মানে এখানে যখন আপনি টাকা বিনিয়োগ করবেন সেখানে আপনার ঝুঁকিও কি হবে, কমে যাবে। এই কোম্পানিগুলোর একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এরা কিন্তু যেহেতু রেগুলার এরা প্রফিট করে, সেই জন্য এরা কিন্তু তাদের নিজেদের প্রফিট থেকে একটা পরিমাণ টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে বিলিয়ে দেয়, এবং যেটাকে আমরা ডিভিডেন্ড বলি। সুতরাং আপনি এই কোম্পানিতে যদি বিনিয়োগ করেন, এক তো আপনার শেয়ার প্রাইস বাড়বে, তার সাথে আপনি এই কোম্পানিগুলো থেকে ডিভিডেন্ডও পাবেন, আর একটা ইনকাম আপনার এক্সট্রা থাকবে, এবং এরা রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয় এই ধরনের কোম্পানি। এবার অন্যদিকে যে সেক্টরটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল গুডসের সেক্টর, এবং এখানে যে ধরনের কোম্পানিগুলো আছে সেই ধরনের কোম্পানিগুলো হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে, সরঞ্জাম তৈরি করে, আবার হচ্ছে বিভিন্ন পরিকাঠামোগত বিভিন্ন যন্ত্রপাতিও তারা তৈরি করে বা পরিকাঠামোগত তারা সেবা উৎপাদন করে। এই ধরনের কোম্পানিগুলো একটা জিনিস মনে রাখবেন, এরা কিন্তু B2B বিজনেস করে, মানে বিজনেস টু বিজনেস। সুতরাং একটা বিজনেস থেকে প্রোডাক্ট তৈরি হলো আর একটা বিজনেসে তারা বিক্রি করে, তাহলে একটা বিজনেসম্যান যখন আর একটা বিজনেসম্যানের থেকে প্রোডাক্ট কিনছে, তারা কিন্তু কখনোই খুব বেশি দামে প্রোডাক্ট কিনবে না, তারা সবসময় চেষ্টা করবে যত কম দামে প্রোডাক্ট কেনা যায়। অতএব এইসব কোম্পানিগুলোতে কিন্তু প্রফিট মার্জিন অনেক কম হয়, আর প্রফিট মার্জিন যদি কম হয় তাহলে নেট প্রফিট কম আসবে, আর নেট প্রফিট যদি কম আসে তাহলে শেয়ার প্রাইসও কিন্তু কম বাড়বে। আবার আরেকটা দিক খেয়াল করুন, যখন করোনা এসেছিল তখন এই ধরনের কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছিল, কারণ আপনি একটা জিনিস ভাবুন, যে ধরনের কোম্পানি এর মধ্যে সেই কোম্পানিগুলো যারা হচ্ছে ধরুন রাস্তা তৈরি করবার জন্য যে ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন যে গাড়ি আমরা দেখি রাস্তা তৈরি করবার, সেই ধরনের গাড়ি যারা তৈরি করে, সেই গাড়িগুলো যদি 6 মাসের জন্য উৎপাদন বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের এমন কিচ্ছু এসে যাবে না। কিন্তু যেগুলো কনজিউমার গুডসের কোম্পানি, মানে যারা খাবার দাবার তৈরি করে, জামা কাপড় উৎপাদন করে বা জুতো তৈরি করে, সেই ধরনের কোম্পানিগুলো যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, কারণ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ওইগুলো। অতএব যখন মহামারী করোনা এসেছিল তখন কিন্তু ক্যাপিটাল গুডসের কোম্পানিগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু কনজিউমার গুডসের কোম্পানিগুলো কিন্তু সেই সময় চালু ছিল, কারণ সেইগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তৈরি করে সেই সব কোম্পানি। অতএব সেই সময় কিন্তু তাদের শেয়ার প্রাইস পড়েছিল, কিন্তু কম পড়েছিল, এবং পরে রিকভারিও কিন্তু অনেক তাড়াতাড়ি করেছিল। তো এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, কোন ধরনের সেক্টরে আপনাকে ইনভেস্ট করতে হবে শেয়ার বাজারে। আবার ক্যাপিটাল গুডসের কোম্পানিগুলো রিটার্ন কিন্তু উচ্চ দেয়, কিন্তু যখন বিভিন্ন আর্থিক সংকট আসে সেই সময় কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু শেয়ার প্রাইস প্রচুর 50% এমনকি 70% পর্যন্ত কারেকশন হয়ে যেতে পারে। আপনি আদানি পাওয়ারের ক্ষেত্রে উদাহরণ নিয়ে দেখতে পারেন, আদানি পাওয়ার কিন্তু অনেক পড়ে গেছিল। তো সেই জন্যই হচ্ছে ক্যাপিটাল গুডসের কোম্পানির থেকে কিন্তু আমি বলবো সবসময় কনজিউমার গুডসের কোম্পানির দিকে যাওয়া ভালো, কারণ ক্যাপিটাল গুডসের কোম্পানিকে আপনাকে অনেক বেশি করে বিশ্লেষণ করতে হবে, তারপরেই সেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। যদি একটু ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আপনি যখন টাকা ইনভেস্ট করবেন তাতে সেই টাকাটা কিন্তু আপনার অনেকটা লোকসান হতে পারে। সেই জায়গায় যদি আপনি যে কোম্পানিগুলো খাবার দাবার তৈরি করে, নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে, সেই কোম্পানিতে কিন্তু আপনার লোকসান হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদি সেই কোম্পানিটার পণ্যটা যদি রেগুলার মার্কেট ওয়াইজ যদি সেটা বিক্রি হয়। এবার আপনি একটু নিজে ভেবে দেখুন তো এমআরএফ কোম্পানিটা কী ধরনের বিজনেস করে। এমআরএফ কোম্পানি হচ্ছে গাড়ির টায়ার তৈরি করে। এই গাড়ির টায়ার কোথায় লাগে? গাড়ির টায়ার যে ধরনের কোম্পানিগুলো নতুন নতুন গাড়ি তৈরি করে, তো সেই ধরনের কোম্পানিতে এমআরএফ এর টায়ার যায়। আর একটা কনজিউমার গুডস হিসাবেও কিন্তু এমআরএফ এর টায়ার যায়। যেমন আপনি যখন একটা নতুন গাড়ি কিনে আনছেন, তখন সেই গাড়িটা কেনবার পর 3-4 বছর ইউজ করবার পর তখন দেখা যায় যে তার টায়ারটা খারাপ হয়ে গেছে, আবার আপনাকে নতুন টায়ার কিনতে হয়। এরকম করে আপনি যদি গাড়িটা 10-12 বছর ইউজ করেন তাহলে অন্তত 3-4 বার টায়ার আপনাকে চেঞ্জ করতে হয়। তাহলে এরা তো একদিকে হচ্ছে B2B বিজনেস করছে, মানে বিজনেস টু বিজনেস করছে, মানে হচ্ছে এমআরএফ কোম্পানি আবার একটা কোম্পানিকে তাদের টায়ার বিক্রি করছে, আবার ডাইরেক্ট কাস্টমারকেও বিক্রি করছে। তাহলে এরা হচ্ছে কনজিউমার কোম্পানি, কনজিউমার গুডসের সেক্টরে আছে, আবার ক্যাপিটাল গুডসের সেক্টরও রয়েছে। তার মানে হচ্ছে এরা হাইব্রিড কোম্পানি, এবং সেই কারণেই হচ্ছে এদের শেয়ার প্রাইসের দাম হচ্ছে এত বেশি। এছাড়াও আরও অন্য অনেক কারণ আছে, কিন্তু মেন কারণ হচ্ছে এটাই, কনজিউমার সেক্টরের কোম্পানির কিন্তু সব থেকে বেশি দাম যায়। এবার আরেকটা অন্য উদাহরণ দেখি। এবার দেখুন এখানে পেজ ইন্ডাস্ট্রি কিসের বিজনেস করে? পেজ ইন্ডাস্ট্রি হচ্ছে জকি ইনারওয়্যারের বিজনেস করে। দেখুন এখানে দেখুন এখানে হচ্ছে এরা জকি ব্র্যান্ডের এরা বিজনেস করছে, এবং জকি ব্র্যান্ডের ইনারওয়্যার বলতে মানে হচ্ছে যেগুলো আমরা হচ্ছে গেঞ্জি, জাগিয়ার ইত্যাদি এই ধরনের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো শুধু তারা ইন্ডিয়ায় বিক্রি করছে না, তারা বাইরের দেশেও তারা কিন্তু এই প্রোডাক্টগুলোকে
এক্সপোর্ট করছে। আলটিমেট কি, এটাও কিন্তু কনজিউমার গুডসের কোম্পানি, মানে আলটিমেট ইউজ কিন্তু আমাদের মতন মানুষেরা দৈনন্দিন জীবনে এটার ইউজ হয়, কিন্তু এখান থেকে কোনো কিন্তু আর প্রোডাক্ট তৈরি হয় না, এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট। সেই জন্য হচ্ছে এই কোম্পানি, এটা হচ্ছে কনজিউমার গুডস। এবং ভেবে দেখুন করোনার সময় কিন্তু এই কোম্পানিটাও বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস। ঠিক সেইভাবে আপনি আর একটা অন্য উদাহরণ নিই, এই ব্রিটানিয়া কোম্পানির শেয়ার প্রাইসের দাম কত? ব্রিটানিয়া কোম্পানির শেয়ার প্রাইসের দাম হচ্ছে 5,000 টাকা। কেন এত বেশি? ব্রিটানিয়া কোম্পানি কি তৈরি করে সবাই জানেন, আপনারা বিস্কুট তৈরি করে। আমরা রেগুলার সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা এই ব্রিটানিয়া কোম্পানিকে ইউজ করে থাকি। তো ব্রিটানিয়া কোম্পানিকে যদি আমরা রেগুলার ইউজ করি তাহলে তাদের নিশ্চয়ই প্রোডাক্টের বিক্রি ভালোই হয়। তো বিক্রি যদি ভালো হয় তাহলে নেট প্রফিট তারা প্রতি 3 মাস ছাড়া ছাড়া ভালোই তারা নেট প্রফিট করে। আর নেট প্রফিট যদি বাড়তে থাকে তাহলে কি হবে? তাহলে শেয়ারের প্রাইসও বাড়তে থাকবে। এই কারণেই হচ্ছে এটাও কিন্তু রয়েছে কনজিউমার সেক্টরে। ডাইরেক্ট আমরা এর ফাইনাল প্রোডাক্ট কিছু নেই, এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে বিস্কুট, এর থেকে আর কোনো রকম অন্য প্রোডাক্ট তৈরি হয় না। বুঝতে পারছেন ব্যাপারগুলো? তারপরে কনজিউমার সেক্টরে আপনি অন্য যে কোনো অটোমোবাইল কোম্পানির উদাহরণ নিন, মারুতি সুজুকি, এর শেয়ার প্রাইসের দাম কত? 12,000 টাকা, প্রায় 13,000 টাকা। কেন এত বেশি? এটাও কিন্তু কনজিউমার সেক্টর। কারণ হচ্ছে আলটিমেট মারুতি সুজুকি কি তৈরি করে? গাড়ি তৈরি করে। গাড়ি কারা ইউজ করে? ফাইনাল প্রোডাক্ট হিসেবে কারা ইউজ করে? আমাদের মতো সাধারণ মানুষরা। তার মানে এটাও কিন্তু ফাইনাল প্রোডাক্ট, এবং এটারও কিন্তু আর এখান থেকে কিন্তু আর অন্য কোনো কিছু প্রোডাক্ট তৈরি হয় না। সুতরাং বুঝতে পারছেন কনজিউমার সেক্টরের যে কোনো, মানে কনজিউমার সেক্টরের যদি একটু ভালো কোম্পানি হয় সেই কোম্পানিগুলোর কিন্তু শেয়ার প্রাইস কিন্তু অনেক বাড়ে ক্যাপিটাল গুডসের কোম্পানিগুলোর থেকে। আমি বলছি না যে ক্যাপিটাল গুডসের কোম্পানি বাড়ে না, খুব কম কোম্পানি থেকে তাদের শেয়ার প্রাইস বাড়ে। মাল্টিব্যাগার স্টক সাধারণত পাওয়া যায় হচ্ছে কনজিউমার গুড সেক্টর থেকে, ক্যাপিটাল গুড সেক্টর থেকে না। একটা দুটো কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে, সেটাও আছে, কিন্তু সেগুলো কিন্তু আপনাকে খুবই ভালো বিশ্লেষণ করতে হবে, তবেই আপনি সেই সেক্টরগুলো কিন্তু নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কনজিউমার গুড সেক্টরের কোম্পানি নেওয়া অনেক সোজা, কারণ আপনাকে একটা জিনিস খালি মনে রাখতে হবে, দেখতে হবে যে কোন ধরনের কোম্পানিকে আমরা রেগুলার আমাদের জীবনে ইউজ করি। এটা কিন্তু ওয়ারেন বাফেটের একটা নিয়ম, যে যে জিনিসগুলো আমরা রেগুলার আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ইউজ করব, সেই জিনিসের কোম্পানিগুলো যদি আমরা শেয়ার মার্কেট থেকে কিনি তাহলে কিন্তু তার শেয়ার প্রাইসে বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেশি, এবং সেইখান থেকে কিন্তু বহুগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এইবার এখানে দেখুন আমি সমস্ত ক্যাপিটাল গুডস কোম্পানিগুলোকে খুলেছি, এবং এর মধ্যে দেখুন দাম যে নেই তা নয়, কিন্তু আমি ওখানে যে 47,000 টাকা প্রাইস, পেজ ইন্ডাস্ট্রির বা এমআরএফ এর শেয়ার প্রাইসের দাম 1,40,000 টাকা, এখানে কিন্তু এই পরিমাণ আপনি দাম দেখতে পাবেন না। রিটার্ন যে দেয়নি তা না, রিটার্ন দিয়েছে, কিন্তু কখনোই ওদের মতন এত শেয়ার প্রাইস কিন্তু বাড়ে না কখনোই। এখানে দেখুন এবিবি ইন্ডিয়া, বা এখানে আপনি দেখতে পারেন হিতাচি, এই শেয়ার প্রাইসগুলোর দাম বেড়েছে, কিন্তু এগুলো আপনার যে এত কোম্পানি এর মধ্যে থেকে এইগুলো চয়েস করে বার করা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এবং এইগুলো যখন আর্থিক সংকট আসে, যখন যুদ্ধ আসে, করোনা আসে, এগুলো কিন্তু অনেক পরিমাণে কারেকশন হয়ে যাবে এই কোম্পানিগুলো। তো সেই রকমই আপনাকে ক্যাপিটাল গুডসে অনেক বেশি বিশ্লেষণ করতে হয়, তবেই আপনি ক্যাপিটাল গুডসের কোম্পানি থেকে একটা ভালো রিটার্ন পাবেন। কিন্তু কনজিউমার গুডসের কোম্পানিতে একদিকে আপনার ঝুঁকি অনেক কমে যায়, কারণ রেগুলার বেসিসে চাহিদা আছে, রেগুলার তাদের প্রোডাক্ট বিক্রি আছে, নেট প্রফিটও তাদের অনেক ভালো হয়, যেহেতু বিক্রি বেশি, প্রফিটও বেশি। সুতরাং ক্যাপিটাল গুডসের থেকে কনজিউমার গুডস কোম্পানি নেওয়া অনেক বেটার এই সেক্টরে ইনভেস্ট করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।